অনেক দিন পরে পরিবারের সবাই মিলে একসাথে ট্রেনে করে হরিদ্বার যাওয়া হচ্ছে। হরিদ্বারে পৌঁছেই প্রথমে হরকে পেয়ারিতে গঙ্গা দর্শন, এই খোকনের প্রথম পুণ্য হয়ে গেল। এর পরের পুণ্য মা মা অনেকক্ষণ ধরে মাথায় জল দিচ্ছে, প্রচুর পুণ্য অর্জন হচ্ছে। সত্যি এই হরিদ্বার বা ঋষিকেশের গঙ্গা এলে স্নান করার জন্যে মন যেন কেমন আনচান করে। এখানের গঙ্গার স্রোতের সাথে মনের কোথায় একটা অদ্ভুত আকর্ষণ আছে, যাকে ভাষায় সত্যি ব্যক্ত করা যায় না। খোকন আর মায়ের পর মায়ের বাপ্পা শোনার সুযোগ, কাজেই বাপ্পা এবার পুণ্য অর্জন করছে গঙ্গায় ফুলের মালা ভাসিয়ে দিয়ে। আচার্য জগদীশচন্দ্র বসু তাঁর ভাগীরথীর উৎস সন্ধানে বইয়েতে বলেছেন, ছেলেবেলায় যখনই প্রশ্ন করিতাম, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, গঙ্গার কুলুকুলু ধ্বনির মধ্যে শুনিতে পাইতাম মহাদেবের জটা হইতে। আর সেই আকর্ষণেই মহাদেবের জটার খোঁজে বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু গোমুখে গিয়ে উপস্থিত হয়েছিলেন। গঙ্গার কুলুকুলু ধ্বনির ভাষা শোনার মতন কান নিয়ে জন্মায়নি, কাজে গোমুখ যাওয়া আমার কপালে আজও ঘটে ওঠেনি। কিন্তু গঙ্গার স্রোতের এই দুর্নিবার আকর্ষণ বহুবার আমাকে হরিদ্বার ঋষিকেশে টেনে এনেছে। এখানে এলে একটা অদ্ভুত শান্তি পাই, অদ্ভুত তৃপ্তি লাভ করি। এখানে বসেই বোধহয় মহাসিন্ধুর ওপার থেকে ভেসে আসা সঙ্গীতের সন্ধান পাওয়া যায়। আমরা এখন কঙ্খলে দক্ষ রাজার বাড়ি দেখার জন্যে এসেছি। এখানেই ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনা, দেবী সতী দেহত্যাগ করেছিলেন এবং তারপরে মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে এখান থেকেই শুরু করেছিলেন তার প্রলয় নৃত্য। এই মন্দিরের ভেতরে সমস্ত বিগ্রহ সুন্দরভাবে সাজানো আছে, যেমন ভালো ভালো মন্দিরে থাকে। এবার একটু মন্দিরের গান শোনা যাক। এই হচ্ছে সেই মন্দির যেখানে দক্ষযজ্ঞ হয়েছিল। দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের সময় সতী দেহত্যাগ করেছিলেন এবং সতীর দেহত্যাগের পর মহাদেব যে সতীর দেহ কাঁধে নিয়ে এখান থেকেই যাত্রা করেছিলেন তার প্রতীকী ছবি এখানে লাগানো আছে। দক্ষ রাজার বাড়ি তথা সতীর বাপের বাড়ি দর্শন করে ওরা সবাই চলে আসছে। এখান থেকে আমরা যাব আনন্দময়ী মন্দির দর্শন করতে। এই হচ্ছে আনন্দময়ীর মন্দির, কিন্তু কেন জানি না এখানে না আছে কোনো পর্যটক, না আছে পুণ্যার্থীর ভিড়, কিন্তু মন্দিরটি বেশ সুন্দর, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগে।
এটা একেবারে মন্দিরের অভ্যন্তর। হিন্দু মন্দিরের অভ্যন্তরের ছবি তোলার সুযোগ জীবনে এই বোধহয় প্রথম পেলাম। রোপওয়ে এনজয় করার জন্যেই এই জার্নি। ওপরে অবশ্য একটি মন্দির আছে, তবে অনেকেই দর্শন করতে যায়, অনেকে যায় না। পাহাড়ে রোপওয়েতে করে বেড়ানো আমাদের সবারই এই প্রথম, কাজেই সত্যি খুব ভালো লাগছে। ওরা মাকে এখানে বসিয়ে রেখে মন্দির দর্শন করতে গেছে, আমি যাইনি। আমি রোপওয়ে দর্শন করছি। দেখতে ভালো লাগছে, বেশ সিস্টেমটা বেশ ভালো, কেমনভাবে একটার পর একটা ঘোরে আর ওপর থেকে কাপেল করা থাকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ভালোই লাগছে। এই মন্দিরটি অনেক দূরে, জুম করে দেখছিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, পাহাড়ের ওপরে ওপরে প্রচুর মন্দির দেখতে পাওয়া যায়। ওরা সবাই এসে পৌঁছে যাচ্ছে, এবারে আমরা এখান থেকে ফেরত যাব। এখান থেকে আবার মায়ের সাওয়ে যাত্রা। ভালোই লাগছে। বেশ লাগছে, কিন্তু যার উপরে মাঠও তো চড়া হয়ে গেল। এদের মুখের চেহারা সত্যি লক্ষ্য করার মতো। ঘটনার মধ্যে রোপওয়েটা চলতে চলতে মাঝে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেছিল, তাতেই দুজনের মুখের চেহারা দেখার মতো হয়েছে। ও কি দাঁড়িয়ে গেল কেন? রোপওয়ে আবার চালু হয়ে গেছে, কাজেই আর কোনো চিন্তা নেই, আবার সবাই আনন্দ মনে যাচ্ছে। আমরা এখন হরিদ্বারের হরকে পেয়ারিতে সন্ধ্যা আরতি দেখছি। এখানে সন্ধ্যা আরতি সত্যি দেখার মতন হয়, শোনার মতন হয়। যেমন আলো দিয়ে সাজানো হয়, তেমন সন্ধ্যা আরতির সাথে সাথে ভজন গান সব কিছু মিলে যেন একটা স্বর্গীয় পরিবেশ করে তোলে। সত্যি এনজয়েবল। সমস্ত যাত্রীরা এখানে সন্ধ্যাবেলা জড়ো হয়।
আরতি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে একটু দেখছি চারিদিকের আলোয় হরিদ্বারের হরকে পেয়ারির জল রঙিন হয়ে উঠেছে। রঙিন জলের তীব্র স্রোত, আর তার মধ্যে সবার ওই ফুলের থালি আলো দিয়ে ভাসিয়ে দেওয়া, দেখতে বেশ ভালোই লাগছে। তাই আমরা সবাই এখানেই রয়েছি, দেখছি, ছবিও তুলছি। হচ্ছে ঋষিকেশের কাছে যে হিমালয়, সেই হিমালয় এরই কোলে গঙ্গা বয়ে চলেছে কুলকুল কুলকুল করে। এবং দেখতে পাবেন এই গঙ্গার উপরে দুটো ব্রিজ, একটা লক্ষ্মণঝোলা বলা হয়, আর তারই পাশে স্বামী শিবানন্দ তৈরি করেছিলেন যে ব্রিজ, তাকে স্থানীয় লোকেরা রামঝোলা নাম দিয়েছে। একটু পরেই আমরা সেটা দেখব। একটু বলি যে এই যে পাহাড়, এখান থেকেই বলতে গেলে হিমালয়ের শুরু, আর তার নিচে গভীর জঙ্গল। এর মধ্যে পাওয়া যায় না এমন কোনো জন্তু জানোয়ার নেই। হিমালয়ের যে সবথেকে ক্ষিপ্রতম যে জন্তু চিতা, সেই চিতা এই পাহাড়েই মেলে। এই হচ্ছে লক্ষ্মণঝোলা। এবার এসে দেখছি বেশ মজবুত করে এটার সংস্কার করা হয়েছে, এত মজবুত কিন্তু আগে ছিল না। গঙ্গা হিমালয়ের জটা থেকে বেরিয়ে এইখানে এসে বাঁক নিয়েছে ঋষিকেশ। ওই যে ওপরে, একটু ওপরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওরই ফাঁক দিয়ে এই গঙ্গা আসছে। এই গঙ্গাই আমরা হাওড়ার কাছে দেখি, কি বিশাল চওড়া। এই গঙ্গায় দেখবেন এইটাই আস্তে আস্তে গঙ্গোত্রী হয়ে যমুনোত্রী পাশ দিয়ে গঙ্গোত্রী হয়ে গোমুখ থেকে তার উৎপত্তি। আমরা এখন লক্ষ্মণঝোলা ব্রিজ দেখছি। আগে এত মানুষের সমাগম এখানে ছিল না, কিন্তু প্রকৃতি এই যে দান, এটা মানুষ আমরাই দিনে দিনে নষ্ট করে দিচ্ছি। কি করা যাবে, এরই মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। এখানে গঙ্গার জল কাঁচের মতন পরিষ্কার থাকে, কিন্তু বর্ষার পরে বলে গঙ্গার জলের রং ঘোলা হয়ে গিয়ে গঙ্গার চেহারাটাই এখানে সম্পূর্ণ পাল্টে গেছে। সত্যি মনে হচ্ছে না যে আমরা ঋষিকেশে বসে গঙ্গা দর্শন করছি। কিছু পাবলিকও আছে বটে, লাফিয়ে লাফিয়ে দেখছে নড়ে কিনা ব্রিজ। লক্ষ্মণঝোলা ক্রস করে ঘুরে এসে আমাদের টিম সবাই ফিরছে আস্তে আস্তে। প্রচণ্ড রোদের জন্য মাথায় ছাতা, কিছু দেখতে পাওয়া যাবে না। ছবি উঠছে দেখে ছাতাটা বন্ধ করতে পারতো, কিন্তু কেউ করেনি। জয় শ্রীরাম।
এখন মুসৌরির ম্যালে রাত্রিবেলা রাত্রিবেলা রাত্রি এখন প্রায় 9:30 বাজে। দাদা একটা ট্রাই করছে মুসৌরির ম্যালটা রাত্রিবেলা কীরকম লাগে সেটা দেখাচ্ছে না। মুসৌরি আমাদের আসার প্ল্যান ছিল না, হয়ে গেল, বেশ ভালো লাগছে। খুব একটা যে ভিড় তা কিন্তু নেই, আর যেরকম আমরা ভেবেছিলাম তাও না, বেশ সুন্দর, পরিবেশটাও ভালো। এবার মুসৌরির যে ভ্যালিটা, সেই ভ্যালিটা আমরা দেখানোর চেষ্টা করছি রাত্রিবেলা। দূরে দেখা যাচ্ছে এই মুসৌরির ভ্যালি চলেছে, ঝিকিমিকি আলোগুলো মনে হচ্ছে যেন আকাশের তারাগুলোর নিচে নেমে এসেছে, ভারী সুন্দর লাগছে। আর একটু ডান দিকে গেলেই ওপর থেকে দেখা যাবে নয়নাভিরাম দৃশ্য, সেটা হচ্ছে দেরাদুন। মুসৌরি থেকে দেরাদুন রাত্রিবেলা দেখার মজাই আলাদা। আকাশে মেঘ এবং কুয়াশা দুই আছে, ছবি কিরম উঠবে জানি না, দেখি চেষ্টা করে যতটা তুলতে পারি। এখন আমরা দেখছি মুসৌরি ভ্যালির গায়ে রাত্রিরের আলো। এটা ম্যালের দৃশ্য। আমরা সত্যি কথা বলতে কি এসেছিলাম মুসৌরির হিলটপ থেকে, ম্যাল থেকে রাত্রিবেলা দেরাদুনের ঝিকিমিকি তোলার জন্যে চেষ্টা করেছি, জানি না আসবে কি না। এখন আসার পরেতে বাপ্পা, টিঙ্কু, খোকন এসেছিল, কাজে ওদের একটু ছবি তুলে রাখার চেষ্টা করছি, ওদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। পরের দিন সকালবেলায় থমথমে আকাশের মধ্যেই কুইন অফ হিল স্টেশন মুসৌরি দেখার জন্যে রাস্তায় বেরিয়ে পড়েছি। মুসৌরিতে এসে আমরা বৃষ্টি বৃষ্টি বৃষ্টিই পাচ্ছি, খালি মাকে নিয়ে বেরোনো হয়েছে, পুরো আকাশ কমপ্লিট কভার করে রয়েছে। মায়ের এই অবস্থা, এইভাবে মাকে রিকশায় বসিয়ে রাখা হয়েছে, ওরা সবাই হেঁটে আসছে ম্যাল দেখতে। এটাই ম্যাল। আজকে শুধু বৃষ্টি 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 আর মেঘ, মাঝে মাঝে একটু অল্প ক্লিয়ার হচ্ছে, কিছুটা ছবি তোলা যাচ্ছে। তবু এখানকার লোকে বলছে এই মেঘ দেখতেই তো লোকে এখানে আসে। আপনারা এসছেন দিল্লিতে, হরিদ্বারে এই জিনিস কি দেখতে পেতেন? এটাও ঠিক কথা, তাই মেঘেরই ছবি তুলছি একটু।
ওনাটা উঠে আসলে খাবার দাবার হতে কাজ ভেঙে দেবে শেষকালে ওইটুকু মুক্ত দিলে কি হবে দাঁড়া দেখে আসি ওদের ওই তো দেখো 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 টিঙ্কু টিঙ্কু ছবি কি তুমি করবি নাকি টিঙ্কুই এই ছবিটা তুলেছে হোটেলের ঘরের ভেতর থেকে। এদের ওপর টিঙ্কুর কেন যে এত দুর্বলতা ঠিক জানা নেই। ও আচ্ছা, যেতে যেতে যেখানেই একটু ভালো লাগছে দাঁড়ানো হচ্ছে, খানিকক্ষণ দেখা হচ্ছে, আবার খানিকক্ষণ পরেই যাওয়া শুরু হচ্ছে। আমরা এখন বাস্তবিক পক্ষে যাচ্ছি কেম্পটি ফলস দেখতে। এখান থেকে কেম্পটি ফলস বেশ খানিকটা যেতে হয়। তো যেতে যেতে মাঝে মাঝে যেখানেই ভালো লাগছে দাঁড়ানো হচ্ছে, এখানেও দাঁড়ানো হয়েছে, ছবিও তোলা হচ্ছে। রৌদ্র মেঘের খেলা দেখছি আর ছবি তুলছি। মা, চম্পা আর জয়ন্তী ওরা গাড়ি থেকে সাধারণত নামছেই না, গাড়িতে বসে বসেই দেখছে। কোনো তো অসুবিধে নেই, গাড়ি থেকেই ভালো দেখা যায়, তবে নামলে আর একটু ভালো লাগে আর কি। अब चार धाम जाते हैं ना बिल्कुल नज़र आ जाता है দারুণ মজার ব্যাপার না, এই রোদ উঠে যাচ্ছে আবার অনেক সময় ছিল। इसके ठीक बैक साइड में हिमाचल लग जाता है क्या नाम है, हिमाचल प्रदेश। আমরা কেএমটি ফলসে পৌঁছে গেছি। গাড়িটাকে কোথায় রাখা হবে সেই নিয়ে ওরা একটু চিন্তা ভাবনা করেছে। মা, চম্পা আর জয়ন্তী গাড়ি থেকে নামবে না, ওরা গাড়িতে বসেই কেএমটি ফলস দেখবে। আমি নামবো, কিন্তু পুরোটা নামতে পারবো না, যতটা পারি নামবো। কারণ কেএমটি ফলস দেখতে গেলে অনেক নিচে নামতে হয়। অনেক দূর থেকে কেএমটি ফলসকে দেখতে এইরকম লাগে। নামবি মানে যাবো গাড়ি কেএমটি ফলসের ছবি তুলছি গাড়ির পাশ থেকেই, কাজেই ওদের কথাবার্তাও কিছু কিছু শোনা যাচ্ছে। এরপর খানিকটা নিচে নামবো কাছ থেকে ছবি তুলতে। কতটা নিচে নামবো গাড়ির অবস্থান দেখেই বোঝা যাবে। ওই ওপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। বেশ খানিকটাই নিচে নেমেছি। এবার দূর থেকে কেএমটি ফলসের ছবি আবার তারপর কাছ থেকে তুলব।
এটাও অনেক দূর থেকেই কেম্পটি ফলসের ভিউ, কিন্তু অত দূর থেকে দেখতে বেশ ভালো লাগে বলে ছবি তুলছি, পরে দেখতে ভালো লাগবে। এবং আস্তে আস্তে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে সামনের থেকে আবার পরে ছবি তুলব। একটু কিছু আনা হয়নি যে রুমালটা একটু ভিজে যাবে, রুমালটা একটু ভিজে যাবে, 3টে রুমাল আছে। কেম্পটি ফলসের নিচের থেকে দেখা সবচেয়ে কাছের জনবসতি। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আমাদের হোটেল থেকে তোলা পাহাড়ে সূর্যাস্তের ছবি। সূর্যাস্ত বললে সঠিক বলা হয় না, কারণ সূর্য খানিক আগেই অস্ত হয়ে গেছে, কিন্তু আকাশ একটু পরিষ্কার হওয়ার জন্য মেঘের ফাঁকে কখনো কখনো দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বরফের ওপর সূর্যাস্তের রঙের অপূর্ব প্রতিফলন। সৌভাগ্যবান না হলে এই জিনিস সত্যিই দেখা যায় না। অপরূপ এক দৃশ্য। কাল আর আজ এই দুদিনের মধ্যে সেই সৌভাগ্য হয়নি। আজ এই খানিকটা আগে একটু উঁকি মেরেছে, আমরা সঙ্গে সঙ্গে ধরবার চেষ্টা করছি ক্যামেরায়, জানি না কতটা ধরা যাবে। বরফে ঢাকা পিকগুলো এখন লালচে হয়ে গেছে একদম। সূর্যাস্ত অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারই খানিকটা আভা এখনো রয়ে গেছে। এই দেখতেই তো আশা। ধরে আমাদের যে মুসৌরি বেড়াতে যাওয়ার যে চিত্র দেখলেন, তার কুশীলবেরা আজকে এখানে বসে আছে। আজকে আমাদের শেষ রজনী, আমাদের এই যে ট্রিপ, দীর্ঘ এক মাসের প্ল্যান, সেইটা এতদিন ধরে অপেক্ষা করে করে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম হলো, হওয়ার পরে আজকে শেষ। কালকে আমরা এখান থেকে চলে যাব। কালকে মুসৌরি থেকে আমরা বিদায় নেব। বিদায় নিয়ে যে যার জায়গায়, বাপ্পা চলে যাবে দিল্লি। কবে আবার বাপ্পার সঙ্গে দেখা হবে জানি না, ওই টেলিফোন ইমেল এইসব হবে। বাপ্পা কবে কলকাতায় আসবে
বা আমরা কবে দিল্লি আসবো, এই আশা বসে থাকতে হবে। আবার আমাদের কবে একটা নেক্সট ট্রিপ করা যায়, খুব ইচ্ছে রইল। বাবা হাসছিস কেন, বল কি তোর কি আসছে বছর, আবার হবে, আসছে বছর, আবার হবে, আসছে বছর। আবার হবে। আমার যেরকম বললাম বেচার মুখে তুমিও অফিস যাবে। সত্যি খুব তাড়াতাড়ি কেটে গেল। হ্যাঁ, এখন আর সত্যি ভালো লাগছে না, মনে হচ্ছে আরো একটা দিন যদি বাড়ানো যেত ট্রেনে টুনে ভালো হতো। সবই হলো, কিন্তু আমাদের সহস্রধারাটা দেখা হলো না। এই সময় সহস্রধারাটা দেখতে পারলে খুব ভালো। কেমটি কষ্ট করা কেমটি কষ্ট আমরা ভালো দেখেছি। বিদায় সন্ধ্যা আসিল, ওই ঘনায় নয়নে অন্ধকার। বিদায় সন্ধ্যা আসিল, ওই ছিল আমার যাত্রা পথ, অশ্রু পিছল করুণার। বিদায় সন্ধ্যা আসিল, ওই। ব্যাস। বিদায় সন্ধ্যার ঘোষণা কালকে রাত্রেই খোকন করে দিয়েছে, কিন্তু করে দিলে কি হবে, আমরা তো এখন মুসৌরিতে। মুসৌরি থেকে দেরাদুন যাব, পথে টপকেশ্বরের মন্দির দর্শন করব, তারপর হরিদ্বার হয়ে দিল্লি, তারপর বাপ্পার বাড়িতে উঠে তারপর আমরা যে যার জায়গায় যাব। কাজেই তো আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, তাই যাত্রা চলছে। এতক্ষণ আমরা দেখছিলাম পথে পড়ে একটা নাম না জানা মন্দির। এই হচ্ছে পাহাড়ের ওপর থেকে দেরাদুনের ছবি। দিনের বেলা দেখতে এরম লাগে, রাত্রিরে আলোর ঝিকিমিকিটা মুসৌরির ম্যাল থেকে চমৎকার দেখতে পাওয়া যায়, যার ছবি আমরা আগে তোলার চেষ্টা করেছিলাম। আমরা এখন মন্দিরের সামনেই রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছি। বাপ্পা টিঙ্কু মন্দির সংলগ্ন লেকে বেড়াতে গেছে, ওরা এলেই আমরা টপকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। এই হচ্ছে টপকেশ্বর। যদিও এখানে লোকে টপকেশ্বর মহাদেব মন্দির দর্শন করতেই আসে, তবে এর আশেপাশে অনেক ছোট ছোট মন্দির আছে। এই হচ্ছে টপকেশ্বর মহাদেব মন্দিরের গেট। আমরা একটু বাদে দেখতে যাব, তার আগে আশেপাশের মন্দিরগুলোকে একটু দেখে নেই। ওদিকে যাব না, দূর থেকে একটু দেখে নেওয়া হোক। ওরা সবাই মহাদেব মন্দির দর্শন করতে ভেতরে চলে গেছে, আমি একটু বাইরে থেকে ছবি তুলে একটু পরে যাব। নানান সব দেবদেবীর মূর্তি মন্দির আশেপাশে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই রাস্তা দিয়ে ওই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। কাছ থেকে নিয়ে একটু দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের গেট। আমরা ওদিকে যাচ্ছি না, এদিক দিয়ে নিচে নেমে এসে লোকে এই সিঁড়ি দিয়ে উঠে এই আর একটা মন্দির আছে, এই মন্দিরে যায়। এই হচ্ছে সন্তোষী মায়ের মন্দির। ওরা সবাই টপকেশ্বর মহাদেব মন্দির দর্শন করে উঠে আসছে। এটা হচ্ছে তপকেশ্বর মহাদেব মন্দিরের অভ্যন্তর। বাস্তবিক পক্ষে এটা একটা গুহা,
এর আগের বার যখন এসেছিলাম গুহার ভেতরে গিয়েই মহাদেব মূর্তি দর্শন করেছিলাম, কিন্তু এবারে এসে দেখছি যে গুহার ওপরে দরজা বসিয়ে ভেতরে আলো দিয়ে একটা ভালো সংস্কার করা হয়েছে এবং ভেতরে গিয়ে পাখা টাখাও লাগানো আছে, মন্দির দর্শন করা যায়। এই সব মন্দিরের পাশে এটা গঙ্গারই কোনো শাখা প্রশাখা হবে, অনেক ওপরে দেরাদুনের কাছে বলে জল পরিষ্কার, যত গঙ্গা নিচে নেমেছে জল তত অপরিষ্কার এবং ঘোলা হয়েছে। আমাদের হরিদ্বার সফর এবার সত্যি সমাপ্তির মুখে। এখান থেকে উঠেই আমরা হরিদ্বার হয়ে দিল্লি চলে যাব।